লাল শাড়িতে প্রেয়সী, পর্ব সংখ্যা ৪৫। লেখনীতে ফাতেমা ফারিয়াল। ঠিক তার সামনে লাল জামদানি শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার প্রেয়সী। ফর্সা মুখে লাল আভা ছড়িয়ে তাকে যেন আরো অপরূপা দেখাচ্ছে। নাকের ডগায় লালচে কান্না চাপে যেন নাকি ঠান্ডায় বোঝা মুশকিল। চোখের কোণে চিকচিক করছে অশ্রুর ধলাময় থোকা। আহাদ রাজা মুহূর্তেই চোখ বন্ধ করে ফেলল। এটা কি সত্যি নাকি আবারও তার কল্পনা? এই নিয়ে ২৬ বার সে রিদিকে দেখেছে, কিন্তু চোখ খুলে বুঝতে পারে এটা তার ভ্রম, শুধুই ভ্রম, হ্যালুসিনেশন হচ্ছে তার। সে হালকা মাথা ঝাঁকালো, কপাল চেপে ধরলো শক্ত করে, যেন নিজেকে জোর করে বাস্তবে ফেরাতে চায়। ঠিক তখনই ধীরে ধীরে এক চেনা মোহনীয় অদ্ভুত মিষ্টি সুঘ্রাণ তার নাকে এসে লাগলো। জুই আর সিনামের মতোই এক অদ্ভুত গন্ধ, যেটা শুধু হৃদির শরীর থেকে পাওয়া যায়। তার মানে এটা তার কল্পনা হতেই পারে না, একটা ভ্রম হতে পারে না। সে এক ঝটকায় চোখ খুলে তাকায়। একদম তার সামনে, তার খুব কাছে তার প্রেয়সী দাঁড়িয়ে। আহাদের বুকের ভেতরটা থেমে গেল যেন মুহূর্তের জন্য। সে ধীরে হাত বাড়িয়ে আঙ্গুলের উল্টো পিঠ দিয়ে হৃদির গাল স্পর্শ করে। তালগালের উষ্ণতা, আর্দ্রতা, টান সব অনুভব করতে চাইল সে। হৃদির স্পন্দন, ঠোঁট চেপে ধরে অভিমানে। কিছু বলার অপেক্ষা নেই, কিন্তু তার চোখে ভেজা আভা বলছে অনেক কিছু। আহাদ রাজা তার কম্পিত গলায় ডাকলো, হৃদি। হৃদি তা মাথা নিচু করে ওপর নিচ নেড়ে সাড়া দিল। এই সামান্য সাড়াটি যেন তার বুকের ভেতর জমে থাকা বরফকে গলিয়ে দিল। আহাদ দীর্ঘ ভারী স্বস্তি নিঃশ্বাস ফেলল, যেন জীবনে ফিরে পেয়েছে সে। কিন্তু সেই আনন্দ এক সেকেন্ডের জন্য স্থায়ী হলো না। তার মনে পড়ল হৃদি তাকে ছেড়ে চলে গিয়েছিল। মুহূর্তে তার মুখের ভঙ্গি বদলে গেল, চোখে দৃষ্টি লাল হয়ে উঠল, ঠিক আগ্নেয়গিরির মতো। হৃদির চোয়াল শক্ত করে চেপে ধরে ক্ষীণ কণ্ঠে গর্জন, কি করে কি করে পারলি আমাকে ছেড়ে যেতে? এই জানো, বুক কাঁপলো না তোর? সাহস বেড়ে গেছে? হ্যাঁ, কিছু বলছি না বলে দিন দিন সাহস বেড়েই যাচ্ছে। আমি বলেছি না আমাকে না বলে কখনো চলে যাস না? তাহলে কেন গেলি? কোনো আইডিয়া আছে আমার ভেতরে কোন ঝড় বইছে? ধারণা আছে তোর? কোনে পেলি এই সাহস? থাপড়ায় তোর চেহারার নকশা বদলাই দিব বিয়াদব। হৃদি তার চোখ বেয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়তে লাগলো সূক্ষ্ম অশ্রুধারা। সে চোখ কাঁপিয়ে কিছু বলতে চাইলো, কিন্তু বলতে পারলো না। আজ নিজের উত্তেজনার তোরে খেয়ালই করেনি যে সে ঠিক কতটা শক্ত করে হৃদি চিবুকটা চিপে ধরে রেখেছে। হালিমা বেগম আর শারমিন এগিয়ে এলেন হৃদিকে ছাড়াতে, কিন্তু আহাদের ক্রোধের হাত নড়ল না যেন। আফরোজা শেখ এবার তেলে বাগুনে জ্বলে উঠলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মাথা খারাপ হয়ে গেছে তোমার? ছাড়ো ওকে। হৃদি তা যেতে চায়নি, আমি ওকে জোর করে পাঠিয়েছি নাসিরের বাসায়। ওকে কয়েকদিন সেখানে থাকতেও বলেছি, তাতে যদি তোমার একটু শিক্ষা হয়। কিন্তু না, ও তো তোমার মতোই পাগল। একদিন যেতে না যেতেই ফিরে এসেছে। হৃদিতে এবার ফুপিয়ে কেঁদে উঠল। হালিমা আর আহিয়া তাকে ধরে অন্য পাশে দাঁড় করায়। আহাদ এবার আবারও ক্ষেপে এগোতেই শারমিন তার সামনে এসে দাঁড়ালো, তাকে শান্ত করতে চাইলেন। আহাদ বাবা, মাথা ঠান্ডা কর, এত রাগ ভালো না। বাবা দেখ, হৃদি তোকে ভয় পাচ্ছে, তুই এমন। হৃদির সামনে আসো। আহাদের বজ্রকণ্ঠের মতো যেন ফেটে পড়ল। হৃদি তার শারমিনের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেটা আহাদের একদমই পছন্দ হলো না। সে বা হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষে রাগটা নিয়ন্ত্রণ করলো, অতঃপর এগিয়ে গিয়ে হৃদির হাতের কবজি ধরলো শক্ত করে। এরপর এক প্রকার টেনে আনলো সামনে, কিন্তু হৃদি অন্য হাত ধরে আছে তার মা। আহাদ চিৎকার করে উঠল, আম্মা হাত ছাড়ো। আফরোজা শেখ তীক্ষ্ণ চোখে তাকে পাল্টা গর্জন উঠল, তুমি আগে ছাড়ো ওর হাত, ও যাবে না তোমার সাথে। আহাদের চোখ লাল হয়ে উঠল। সে ঘুরে কটমট করে তাকালো আমজাদ মীরের দিকে। বাবা, তোমার বিয়াইত্তা বউকে সামলাও, না হলে আমি কি যে করতে পারি তুমি কিন্তু খুব ভালো করে জানো। তুমি খুব ভালো করে জানো আমি কেমন। আমার ধৈর্যে টেস্ট করো না, অনেক হয়েছে। আমজাদ মীর উঠে দাঁড়ালেন, কপালে গভীর বিরক্তিভাজক। সে এগিয়ে এসে বললেন, আফরোজা, ছেড়ে দাও হৃদিতাকে। এই বয়সে সংসার নিয়ে টানাটানি ভালো লাগে না। আর আমারও কপালে জুটেছে, নিজের ছেলে কথায় কথায় বাপের সংসার ভাঙার হুমকি দেয়। আফরোজা শেখ তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিলেন স্বামীর দিকে, কিন্তু তার কিছু বলার আগে হৃদিতা নরম কাঁপা কণ্ঠে বলল, আমার ছাড়ুন, আমি ওনাকে সামলে নিব, আপনি চিন্তা করবেন না। আফরোজা শেখ এবার তাকালো হৃদিতার দিকে। তার চোখ জোড়া দেখে সে বুঝলেন তার ভেতরে টানাপোড়েন, ভালোবাসা, অস্থিরতা সবকিছু মিলে সে আর কিছুই
করলো না। কি বা করবে, অসহায়ের মতো বাধ্য হয়ে হাত ছেড়ে দিল। আহাদ আর এক মুহূর্ত দেরি করলো না, রিদির হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল সিঁড়ির দিকে। রিদির শাড়ি কুচি বারবার পায়ের নিচে পেঁচোচ্ছে, তবুও সে তার মন্ত্রীমশাইয়ের পায়ের তালে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করছে। তার লাল শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে পেছনে নাচছে। হলঘরে সবাই হতবাক হয়ে তাকিয়ে তাদের দিকে। ঠিক সেই সময় ঘরের ভেতরে ভারী নীরবতা ভেদ করে প্রবেশ করলো শাহিন, আর তার সাথে সেই হলুদ চুড়িদার পরা মেয়েটা। দুজনকে দেখা মাত্রই হলঘরে সবার চোখ ঘুরে গেল তাদের দিকে। ঝড়ের রাতে বিদ্যুৎ চমকানোর মতোই অপ্রত্যাশিত এই আগমন। শারমিন প্রায় বিশ্বাসই করতে পারছিলেন না তার চোখে দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। মুহূর্তেই চোখের কোণে হালকা অবিশ্বাসের টান। তিনি এক পা এগিয়ে অবাক গলায় বলে ওঠেন, জেরিন, তুই এখানে? জেরিন ঠোঁট চওড়া করে লম্বা স্বভাবসুলভ সেই মায়াবী হাসি, প্রাণখোলা হাসিটাই দিল। লাফিয়ে উঠে শারমিনের গলায় জড়িয়ে ধরে বলল, ফুপু, কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? শারমিন বেশ অবাক হলেন নিজের ভাইয়ের একমাত্র মেয়েকে এইখানে দেখে। জেরিন তাদের সাথে দেশে আসতে চেয়েছিল, কিন্তু তাদের তাড়াহুড়ো করে চলে আসতেতে জেরিনকে আনতে পারেনি। এখন এক দফা হাওয়া ঝড় বৃষ্টির মাঝে রাতে তাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক। তিনি বাকরুদ্ধ, প্রশ্ন করলেন, তুই কিছু না বলে এভাবে হুট করে কিভাবে চলে এলি? আর ভাইজান তোকে একা ছাড়লো কি করে? জেরিন ঠোঁট উঁচু করে অবিশ্বাসী ভঙ্গিতেই হাসলো, ফুপু, আমি এখন আর ছোট নেই, বড় হয়েছি, একা একা সব সামলে নিতে পারি। ফেরার পথে রাস্তায় ঝড় বৃষ্টি ছিল, তা ঠিকঠাক চলে এসেছি। দেখো না, তোমার সামনে ফিটফাট দাঁড়িয়ে আছি। জেনের কথা শেষ হতে শাহিন পাশ থেকে ব্যঙ্গভরা কণ্ঠে বলল, হ্যাঁ, আর সেটা ভাইয়ের কারণে সম্ভব হয়েছে। কথাটা শেষ না হতেই তার দৃষ্টি পড়ল সিঁড়ি বেয়ে উঠতে থাকা আহাদ আর রিদিতার দিকে। সে কিছুটা বিষময় সুরে বলল, ভাই কখন এলো? আমরা তো ভাইয়ের আগে রওনা দিয়েছিলাম, তাহলে ভাই আগে আসলো কি করে? পাশ থেকে আশফাক মীর হালকা ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলের সুরেই বলল, বইয়ের খোঁজ ফেলে 7 সাগর 13 নদী অনায়াসেই পার করা যায়, আর এটা তো মাত্র ঢাকা শহর, তাও আবার রাজত্ব আহাদ রাজার হাতের তালুতেই। শাহিনের চোখ কপালে তুলে বলে, তাই তো, ভাবিকে কোথায় পেল? কোথায় ছিল ভাবি? ভাবি জানের অ্যাসিস্ট্যান্ট নাসিরের বাসায়। শাহিন অবাক হয়ে তাকালো আফরোজা শেখের দিকে। তার মুখের অভিব্যক্তি দেখে মুহূর্তেই বুঝে গেল সবকিছু। জেরিন কৌতূহলী চোখে তাকালো সিঁড়ির দিকে। ততক্ষণে আহাদ আর রিদিতা ওপরে করিডোর পেরিয়ে গেছে। এখন শুধু তাদের পিঠ দেখা যাচ্ছে। তবুও সে আহাদ রাজার পিঠ আর তার চলার ভঙ্গিমা দেখে তাকে চিনে ফেলেছে, কিন্তু কিছু বলল না। হালিমা বেগম কিছুটা অবাক হলেন, বললেন, শাহিন, তুই জেরিনকে কোথায় পেলি? শাহিন এক চিলতে হাসি দিয়ে বলল, রাস্তায়। ভাই বলল বাসায় পৌঁছে দিতে, সব হবে। এমনিতেও সবের সাক্ষাৎ পাওয়া যায় না, আজকে সামনে এসে দাঁড়ালো তাই তুলে নিয়ে আসলাম। তার ব্যঙ্গভক্তির সুর আদনানেরও বিরক্তি করে তুলল। সে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব নীরব তামাশা দেখে গেছে। এখন আর শাহিনের টিটকারানি পুরোটাই সহ্য সীমার বাহিরে পেরিয়ে গেছে। আদনান এসব ফালতু কথা মোটেও পছন্দ করে না। সে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু তখনই অপ্রত্যাশিত কিছু ঘটলো। জেরিন এসে হুট করে তার সামনে দাঁড়ালো, কোমরে 2 হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে বলে, আমাকে চোখে পড়ে না? সবসময় এমন গম্ভীর বোঝো মা মুখ করে রাখো কেন? হাসতে পারো না? তোমার এই চেহারা দেখে মানুষ ভয় পায় না, এমন চেহারা নিয়ে ডাক্তারি কিভাবে করো? আদনান জানতো এই মেয়ের সামনে পড়লেই প্রশ্ন শেষ থাকবে না, তাই তো পাশ কাটিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু পারল না। সেই পায়ে পড়া দিয়ে ঝগড়া করতে লাগলো এই মেয়ে। নিজের বিরক্তি লুকাতে না পেরে সে তার মাথায় হালকা গাঁটটা মেরে বলল, সবে এসেছিস, আগে সবার সাথে পরিচিত হ। আমি সবসময় এমনই, এটা নতুন না, তাই বাজে প্রশ্ন করা থেকে বিরত থাক। কথাটা বলে আদনান আর চোখে একবার তাকালো আহিয়ার দিকে। আহিয়া তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছিল। চোখে চোখ পড়তেই দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। আদনান ঠোঁট বাঁকিয়ে এক অদ্ভুত আত্মবিশ্বাসী হাসি দিল। আজকে ভিড় করেই বলল, তুই এবার অন্য আদনান মীরকে দেখবি আহি, আর কয়েকটা দিন, তারপর বুঝবি দৃষ্টি চুরি করার সাজা আসলে কতটা কঠিন হতে পারে। ওপরে নিজের রুমে আসতেই বিস্ফোরণ ঘটালো আহাদ রাজা। দরজাটা শব্দ করেই বন্ধ করে দিল। একজোড়া শব্দ হলো যে রুমের দেওয়ালটা কেঁপে উঠল। রিদিতা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। হৃদস্পন্দন দ্রুততর হয়ে সামলাতে
প্রতি সেকেন্ডে। আহাদ ক্রোধের গতি সামলাতে না পেরে পায়চারি করতে লাগলো রুমের এদিক ওদিক। পকেট থেকে মোবাইল, ওয়ালেট, চাবি যা যা ছিল সব বের করে ছুঁড়ে মারলো সোফায়। শার্টের গলায় 2-3টা বোতাম খুলে দিয়ে তবুও রাগ কমছে না তার, বরং আরো বেড়েই যাচ্ছে যতবার মাথায় ফিরে আসছে যে রিদি তাকে ছেড়ে চলে গিয়েছিল। ততবার রাগের তীব্রতা যেন 303 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না আহাদ। কোনো অগ্রিম বার্তা ছাড়াই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল রিদির কোমল গালে। রিদির মাথা হেলে পড়ে পাশে, চোখ জ্বালা করছে তার, মাথা ব্যথা করতে লাগলো, গাল লাল হয়ে উঠেছে মুহূর্তেই। তবুও সে কোনো রকম নিজেকে সামলে উঠে দাঁড়িয়ে রইল, কারণ ভুলটা তারই। সে ছেড়ে চলে গিয়েছিল এই পাগল মানুষটাকে। সে তাকে ছাড়া কিছুতেই থাকতে পারে না, জানে তো সে। কিন্তু মুহূর্তে আহাদ রাজা নিজের ভেতরে বজ্রপাত হলো। সে তার প্রেয়সীর গায়ে হাত তুলেছে এই উপলব্ধি সে নিজেকেই ক্ষিপ্ত হয়ে উঠল নিজের ওপর। ড্রেসিং টেবিলের আয়না ভেঙে একের পর এক ঘুষি মারতে লাগলো। তার গাল কাঁপছে রাগে, তা ব্যথায় নাকি ভয়ে বোঝা যাচ্ছে না। কেন আমাকে এতটুকু ভালোবাসলি না জানো? কেন কেন চলে গেলি? কেন আমায় বোঝার চেষ্টা করলি না? আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, তাহলে জেনে শুনে আমার জীবনে কেন আসলি? আমি তো তোকে জোর করিনি, ফোর্স করিনি। নিজের ইচ্ছায় যখন এলি, তাহলে ছেড়ে গেলি কেন? প্রত্যেকটা কথায় তার ভেতরে দহন ছিঁড়ে বেরিয়ে আসছে। কথাগুলো বলতে গিয়ে যেন আহাদ রাজার মনের মানুষের গলা কাঁপছে। আমি তো তোকে বলেছিলাম আমাকে ছেড়ে যাস না, আমি ঠিক থাকতে পারি না, আমার এই এলোমেলো জীবন আবারও এলোমেলো হয়ে যায়। তবু কত সহজে আমাকে ছেড়ে চলে গেলি কেন? আমি পাগল তাই? আমি উগ্র বদমেজাজি, মানিয়ে নেওয়া যায় না আমার সাথে? ঠিক আছে তাহলে চলে যা। এক হাত তুলে দরজা দিকে ইশারা করে রিদিকে বলছে বেরিয়ে যেতে। রিদির চোখ ছলছল করছে, ঠোঁট কাঁপছে, বুক ওঠানামা করছে দ্রুত গতিতে। হঠাৎ করে সে দৌড়ে পেছন থেকে আহাদকে শক্ত করে চাপটে ধরে। আহাদ প্রথমে অভিমানীর আগে তাকে সরিয়ে দিতে চাইলো। রিদি তা ছাড়ল না, বরং আরো শক্ত করেই ধরল। ফসফস করে ভাঙা কণ্ঠে গিয়ে উঠল, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথাও, এ জীবনে এত প্রেম পাবো কোথায়? রিদি তার চোখের পানি হাতে সাদা শার্ট ভিজিয়ে দিচ্ছে। তার নিঃশ্বাসের উত্তাপ ভেদ করে সোজা হৃদয়ে যেন আঘাত হানলো। এমন তো অবস্থায় তার কি করা উচিত বুঝতে না পেরে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। রিদি তার পেছন থেকে আরো আষ্টে পিষ্টে ধরলো। প্রেয়সীর আলিঙ্গনে আহাদ রাজার স্ফুলিঙ্গর মতো রাগ মুহূর্তেই যেন গলে গেল স্রোতের মতো। সে ধীরে ধীরে ঘুরে মুখোমুখি হলো রিদি তার। লাল শাড়িতে তার প্রেয়সীর জ্বলন্ত মুখ হুড়পড়ি থেকে কোনো অংশে কম লাগছে না। এই শাড়িতে তার প্রেয়সীকে দেখলে প্রথম লাগার চাইতে যেন ঈর্ষা কাজ করছে বেশি। যদি কেউ তাকে এই রূপে দেখে, তাহলে তার মায়াজালে আবদ্ধ হতে বাধ্য, যেমনটা সে আবদ্ধ হয়েছে। সে চায় না সেই মায়াজালে সে বিনা অন্য কেউ বাধা পড়ুক। সে নিজের শরীর দিয়ে রিদিকে দরজার সাথে ঠেসে ধরে দুহাত দিয়ে লালচে চোখ দুটো লালচে কর্কশ কণ্ঠে বলে, আমি তো তোমায় বলেছিলাম আমার অনুমতি ছাড়া লাল শাড়ি না পরতে, বলেছিলাম না? তাহলে কেন পরলে? ভয় হয় না? জানের ভয় নাই? বুক কাঁপে না যদি এখন মেরে ফেলি? রিদি তার ঠোঁট ফুলে আহাদের শার্টের বোতাম ধরে বলে, আপনার জন্যই পড়েছি, এখন আপনি মারতে চাইছেন, তাহলে পিষেই ফেলুন। ওইটা তো আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনি মারবেন নাকি বাঁচিয়ে রাখবেন। আহাদ সম্পূর্ণ এক নেশালো দৃষ্টিতে পলকহীন চেয়ে রইল তার প্রেয়সীর দিকে। কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে এক ঝাপটায় নিজের বক্ষস্থলে টেনে নিয়ে হেঁচকি স্বরে বলে, বেশ তাহলে মেরে ফেলি, একদম পিষে মেরে ফেলি। হৃদয় তাকে সেই সঙ্গটা দিল।